একজন মানুষ জন্ম ১৯২০ সালে টুঙ্গিপাড়ায়। শুরু করেছিলেন মুসলিম লীগের ছাত্র রাজনীতি দিয়ে। পরে গড়লেন আওয়ামী মুসলিম লীগ। তারপর মুসলিম শব্দটি বাদ দিয়ে হলো আওয়ামী লীগ। একসময় ছিলেন পাকিস্তানের মন্ত্রী, পরে পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা। আবার জীবনের শেষ পর্যায়ে বহুদলীয় রাজনীতি তুলে দিয়ে গঠন করলেন একদলীয় ব্যবস্থা, বাকশাল। প্রশ্ন হলো, শেখ মুজিব ছিলেন রাষ্ট্রনায়ক, নাকি তিনি ছিলেন মূলত একটি দলের নেতা, নাকি একজন পার্টিম্যান? আজ আমরা ৬টি প্রশ্নের মাধ্যমে বিষয়টি বিশ্লেষণ করব। নাম্বার ১, শেখ মুজিব কি আদর্শ নিয়ে রাজনীতি শুরু করেছিলেন? কিভাবে মানুষের আস্থা অর্জন করেন? কিভাবে নেতৃত্বে আসেন? কেন তার আদর্শ ও রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসে? কেন তিনি জনপ্রিয়তা হারান? এবং ইসলামের দৃষ্টিতে কোন বিষয়গুলি বিতর্ক তৈরি করে? চলুন শুরু করি। বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে দুইবার মরে না। ১৭ই মার্চ ১৯২০ শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন টুঙ্গিপাড়ায়। তখন এটি ছিল ব্রিটিশ ভারতের অংশ। কৈশোরে তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ১৯৪০-এর দশকে তিনি মুসলিম লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন, অর্থাৎ তার রাজনীতির সূচনা হয়েছিল মুসলিম জাতীয়তাবাদী ধারার মধ্য দিয়ে। পরে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ হন। এখান থেকেই তার সাংগঠনিক দক্ষতা তৈরি হয়। ১৯৪৮ সালের ছাত্রলীগ গঠনে ভূমিকা, ৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা, ৫২ সালে ভাষা আন্দোলন, ৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন। প্রতিটি ধাপে শেখ মুজিব পূর্ব বাংলার মানুষের অধিকারের প্রশ্ন সামনে আনেন। ভাষা, অর্থনীতি, রাজনৈতিক ক্ষমতা, স্বায়ত্তশাসন, এই দাবিগুলোই তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। ১৯৬৬ সালে তিনি প্রকাশ করেন ঐতিহাসিক ৬ দফা। অনেকের মতে এটি ছিল স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক নকশা। ১৯৬৮ সালে আগরতলা মামলায় পাকিস্তান সরকার অভিযোগ তোলেন যে শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে আলাদা করার ষড়যন্ত্র করেছেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে মামলা প্রত্যাহার করা হয়, পরে তিনি মুক্তি পান। এরপরের দিনই রেসকোর্স ময়দানে ছাত্র সমাজের পক্ষ থেকে তুফাইল আহমেদ তাকে বঙ্গবন্ধু উপাধি দেয়। এই সময় থেকেই তাকে অনেকেই বঙ্গবন্ধুর নাম ধরে ডাকা শুরু করেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পাকিস্তানের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, কিন্তু পাকিস্তানের সামরিক শক্তি ক্ষমতা হস্তান্তরে বাধা দেওয়ায় সংকট তৈরি হয়। ৭ই মার্চের ভাষণ, ২৫শে মার্চের গণহত্যা, ২৬শে মার্চের স্বাধীনতা ঘোষণা, এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশের স্বাধীনতা শুধু একজন মানুষের অর্জন নয়। এখানে ছিলেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, AHM কামারুজ্জামান, সেক্টর কমান্ডাররা, মুক্তিযোদ্ধারা, সাধারণ মানুষ। তবে স্বাধীনতার পর অনেক মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা অভিযোগ করেন যে ইতিহাসের বর্ণনায় তাদের ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি। তাজউদ্দিন আহমেদ ও শেখ মুজিবের মধ্যে ১৯৭২ থেকে ৭৪ পর্যন্ত একটি রাজনৈতিক দূরত্ব তৈরি হয়, এবং এটি তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমেদ তার বই নেতা ও পিতায় লিখেছেন এবং বিভিন্ন ঐতিহাসিক গবেষণায় উঠে এসেছে। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় ৪ মূলনীতির উপর ভিত্তি করে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এখান থেকেই বিতর্ক শুরু। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন রাষ্ট্রের ভিত্তি ইসলামের উপর হওয়া উচিত ছিল। এখন আমরা একটু যুক্তি দিয়ে দেখি। ১৯৭১-এ যারা যুদ্ধ করেছিলেন তারা সবাই পাকিস্তান এবং তার জুলুম থেকে স্বাধীন হওয়ার জন্য রাস্তায় নেমেছিলেন। যে দেশের ৯০% মুসলমান, সেই দেশের সংবিধান সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ হবে, এটা কোনো মুক্তিযোদ্ধারাই কল্পনাও করেননি। বরং অনেক বড় বড় মুক্তিযোদ্ধারাই তার তীব্র বিরোধিতা করেন। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য আসমা আব্দুর রব, মেজর জলিল, কর্নেল আবু তাহের, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তিরা। এরপরেও কেন এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো? তার উত্তর শেখ মুজিব বা আওয়ামী লীগ আজও দিতে পারেনি। তারপর শুরু হয় ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি। এই সময় রক্ষী বাহিনী নিয়ে বিতর্ক তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করে যে বিরোধীদের দমন করা হয়েছে। বামপন্থী দল জাসদ এবং কিছু বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ হয়। বিভিন্ন গবেষণায় রক্ষী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উল্লেখ করা হয়েছে। ১৯৭৫ সালে আসে বড় পরিবর্তন। চতুর্থ সংশোধনী, বহুদলীয় রাজনীতি বাতিল, বাকশাল প্রতিষ্ঠা। এখানেই প্রশ্ন ওঠে, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন তিনি কেন একদলীয় ব্যবস্থা আনলেন? সমর্থকদের মতে রাষ্ট্রকে স্থিতিশীল করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পক্ষান্তরে ক্ষমতার কেন্দ্রীয়করণ করা হয়েছে, যার ফল ১৫ই আগস্ট। ইসলামী চিন্তাবিদরা মনে করেন ধর্মনিরপেক্ষতা রাষ্ট্র ব্যবস্থা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কারণ আপনি একজন মুসলিম হয়ে ধর্মনিরপেক্ষ থাকতেই পারবেন না। তাহলে আপনি ইসলাম থেকে বেরিয়ে বলতে হবে আমি ধর্মনিরপেক্ষ।
অর্থাৎ আপনার কোনো ধর্মের প্রতি বায়াসনেস নাই। আবার অনেকে মনে করেন একটি বহুধর্মীয় রাষ্ট্রে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য ধর্মনিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষ কাঠামো ব্যবহার করা যেতেই পারে। সেটা একটা সেকুলার কনসেপ্ট, যা একজন মুসলিমের পক্ষে মানা তো দূরের কথা, বিশ্বাস করলে ইমান থাকবে না। শেখ মুজিবের রাজনীতি মূলত ছিল বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধারণার উপর। যারা আমরা ইসলামকে প্রাধান্য দেই তাদের কাছে এটি একটি সমালোচনা ও বিরোধিতার বিষয়। তাহলে শেখ মুজিব কে ছিলেন, রাষ্ট্রনায়ক নাকি পার্টিম্যান? উত্তরটা খুব সহজ নয়। একদিকে ভাষা আন্দোলন, 6 দফা, 1970-এর নির্বাচন, স্বাধীন বাংলাদেশ; অন্যদিকে রক্ষী বাহিনী, বিরোধী দল দমন, বাকশাল, একদলীয় শাসন। ইতিহাসে বড় নেতাদের মতো শেখ মুজিবও ছিলেন প্রশংসা ও সমালোচনার কেন্দ্রে। তাই ইতিহাস বোঝার জন্য প্রয়োজন অন্ধ সমর্থন নয়, অন্ধ বিরোধিতাও নয়, প্রয়োজন সত্য, তথ্য, প্রেক্ষাপট এবং সমালোচনামূলক চিন্তা। কারণ একজন নেতাকে বোঝা মানে শুধু তার সাফল্য জানা নয়, তার ভুলগুলো বোঝা, এবং সেখান থেকেই ইতিহাসে শিক্ষা নেওয়া হয়।